আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাতের ভূয়সী প্রশংসা করে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত। দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর। শিশির মনিরের গাড়িতে হামলা, আহত 2। ইরানের পক্ষে তুরস্কের হুঁশিয়ারি। যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামী তুমুল প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত মিস্টার বেন টি ক্রিস্টেনসেন। তিনি বলেন, জামাত ক্ষমতায় এলে তাদের সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি নেই যুক্তরাষ্ট্রের। সুশাসন নিশ্চিত করতে জামাত বাংলাদেশে অগ্রণী ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। দলটির বসুন্ধরাস্ত কার্যালয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের এক বৈঠক হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসুলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মিস মনিকা এলসাই, পলিটিক্যাল অফিসার জেমস সুটওয়ার্ড ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 29 জানুয়ারি সকাল 8টায় বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যু সহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন। ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামাত ইসলামের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আমিরে জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন ও আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে সদর উপজেলার যুবদলের সহসভাপতি আশিক ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অনিকের বিরুদ্ধে। আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক 10টার দিকে আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তার সঙ্গে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে মোহাম্মদ জোমা গ্রামের আশিক ও অনিক নামের 2 বিএনপি নেতা তাকে মারধর করে এবং তার ভিক্ষা করা ভ্যান গাড়ি ভেঙে দেয়। মারধরের ফলে আবু তালেব আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয়দের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সুনামগঞ্জের দিরায়ে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। হামলায় গাড়ি চালক তামিম মিয়া ও সেলিম মিয়া নামে 2 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ 2 দিরাই শাল্লা আসনের জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লার প্রতীকের প্রচারের জন্য একটি প্রচার গাড়ি সুপার কাভার ভ্যান প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় এলইডির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় দিরাই উপজেলার তারল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালায়। এ সময় ধানের শীষের সমর্থনে একটি মিছিল আসে। মিছিলকারীরা প্রচার গাড়ির কাছে আসলে নানা রকম উত্তেজনাকর স্লোগান দেয়। এক পর্যায়ে প্রচারের সাউন্ড কমিয়ে দেওয়া হয়, কিন্তু মিছিলকারীরা ভয় ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে। পরে প্রচার কাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওরের কাদিরপুর সংলগ্ন এলাকায় আসলে পেছন দিক থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে 10-12 জনের একটি গ্রুপ এসে গাড়িটিতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় প্রচার গাড়ির দায়িত্বে থাকা গাড়ি চালক তামিম মিয়া ও তার সহযোগী সেলিম মিয়া আহত হন। দিরাই থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, হামলায় ভাঙচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী প্রচারের জন্য সুনামগঞ্জ 2 আসনের জামাত প্রার্থী মোহাম্মদ শিশির মনির গত সোমবার সুপার কাভার ভ্যান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ওই দিন থেকে ক্যারাভ্যানের মাধ্যমে দিরাই শাল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হয়। নির্বাচনে বৈচিত্র্য আনার জন্য দিরাই শাল্লার ভোটাররা এটাকে স্বাগত জানিয়েছেন। শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামী নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী
উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার 29 জানুয়ারি বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন। এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, আগামী 8 ফেব্রুয়ারির পর আদালতের নির্দেশে কেউ প্রার্থীতা ফিরে পেলে পোস্টাল ব্যালটে তাদের নাম ও প্রতীক থাকবে না। এর আগে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তুচ্ছ ঘটনায় জামায়াতের নেতা রেজাউল করিমকে হত্যাকাণ্ডের ঘটনার সূত্রপাতের বিষয়ে জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় জামাত। সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলের উস্কানি ও সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা মনে করি। সেখানে বিএনপির সন্ত্রাসীরা আগে থেকেই জামাত ও 11 দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদলকে হত্যার উদ্দেশ্যে অবস্থান করছিল। এদিন সংবাদ সম্মেলনে ঘটনার সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, সেখানে কর্তব্যরত ইউএনও ও পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে নীরবতা পালন করেছে। এতে প্রমাণিত হয় প্রশাসন একদিকে হেলে পড়েছে। এই অবস্থা চলতে থাকলে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু থাকবে না এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এখনই সরকার ও নির্বাচন কমিশনকে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এদিকে শেরপুরের সংঘাত এড়ানো যেত কিনা সেটি খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদি আমিন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ইরানের উপর মার্কিন হামলা হলে তা ভুল হবে। তিনি উভয় পক্ষকে কূটনীতির মাধ্যমে বিতর্কিত বিষয় সমাধানের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি। হাকান ফিদান আরও বলেন, মার্কিন বন্ধুদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, ইরানের সঙ্গে সকল সমস্যার সমাধান একের পর এক করে ফেলুন। পারমাণবিক ইস্যু দিয়ে শুরু করুন, এরপর অন্যগুলো। ইরানিদের এই অঞ্চলে আস্থা তৈরি করতে হবে উল্লেখ করে ফিদান বলেছেন, আঞ্চলিক দেশগুলো তাদের কিভাবে দেখছে সেদিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। এর কারণ তারা কোথাও যাচ্ছে না, আমরা কোথাও যাচ্ছি না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্পের এমন বার্তার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলায় তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। পূর্ণাঙ্গ হামলা নয়, সুপরিকল্পিত হামলায় ইরানের সরকারের পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে বিক্ষোভ উস্কে দিয়ে রেজিম চেঞ্জ, সরকার পরিবর্তন পরিস্থিতি তৈরির ফন্দি আঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে নির্দিষ্ট সামরিক হামলা অন্যতম, যাতে দেশটির ভেতরে বিক্ষোভকারীরা উৎসাহ পায় এবং রেজিম চেঞ্জ হয়ে যায়। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে সে পরিকল্পনা ফাঁস করেছে রয়টার্স। একই দিনে সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে আবার বলা হয়েছে, ইরানে বড় ধরনের হামলার পথে হাঁটছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে চলমান প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসন এখন কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। একই সময় ইসরায়েলি ও আরব কর্মকর্তারা বলছেন, শুধু আকাশপথে হামলা চালিয়ে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব নয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মার্কিন সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুতে দেশ জুড়ে হওয়া বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার পর ট্রাম্প রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি পদক্ষেপ হাতে নিয়েছে। মার্কিন সূত্রগুলোর একটি জানিয়েছে, ট্রাম্পের উপদেষ্টারা আরও বড় ধরনের হামলার বিকল্প নিয়েও আলোচনা করছেন। এই হামলার লক্ষ্য হতে পারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যেগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে আঘাত হানতে সক্ষম, অথবা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম। অন্য মার্কিন সূত্রটি জানিয়েছেন, সামরিক পথে এগোবেন কি না এ বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনা সম্পর্কে সরাসরি অবগত এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, কেবল বিমান হামলার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করা সম্ভব নয়, যদি সেটি ওয়াশিংটনের লক্ষ্য হয়। তিনি বলেন, যদি সত্যি শাসন পরিবর্তন করতে চান তাহলে স্থল বাহিনী পাঠাতে হবে। তার ভাষায়, এমনকি যুক্তরাষ্ট্র যদি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যা করে, তাহলেও তার জায়গায় নতুন নেতা এসে দাঁড়াবেন। ওই কর্মকর্তা বলেন, শুধু বাইরের চাপ নয়, সংগঠিত অভ্যন্তরীণ বিরোধী শক্তির সমন্বয় ছাড়া ইরানের রাজনৈতিক গতিপথ বদলানো সম্ভব নয়। তিনি আরও জানান, চলমান অস্থিরতায় ইরানের নেতৃত্ব কিছুটা দুর্বল হয়েছে, তবে গভীর অর্থনৈতিক সংকট সত্ত্বেও তারা এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। সেকেন্ডারি অ্যাকাউন্ট ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
ডব্লিউএ বিটা ইনফোর তথ্য অনুযায়ী এই সেকেন্ডারি অ্যাকাউন্টগুলোতে থাকবে বিভিন্ন সীমাবদ্ধতা ও সীমিত সুবিধা। ডিজিটাল লিঙ্কের মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে অভিভাবকরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করতে পারবেন যেগুলো শিশুরা অনেক সময় উপেক্ষা করে। এই সেকেন্ডারি অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে শুধু পরিচালিত কন্ট্যাক্টদের কাছ থেকেই মেসেজ ও কল আসবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা সবার থেকে কল বা মেসেজ পাবেন, নাকি শুধু কন্ট্যাক্টদের কাছ থেকে এই অপশন বেছে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্কদের জন্য এই ফিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই প্রয়োজন মেটাতেই সেকেন্ডারি অ্যাকাউন্ট চালু করা হচ্ছে। অভিভাবকরা কি চ্যাট দেখতে পারবেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। অভিভাবকরা সন্তানদের চ্যাট বা কল সরাসরি দেখতে পারবেন না, তবে তারা অ্যাকাউন্টের ব্যবহার সংক্রান্ত রিপোর্ট ও ব্যবহার প্যাটার্ন সম্পর্কে তথ্য পাবেন। হোয়াটসঅ্যাপের টু এন্ড এনক্রিপশন আগের মতোই কার্যকর থাকবে, যার ফলে ব্যক্তিগত চ্যাট ও কথোপকথন সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো সরাসরি ব্যক্তিগত কথোপকথনে প্রবেশ না করেও অভিভাবকীয় তত্ত্বাবধান নিশ্চিত করা। বর্তমানে সেকেন্ডারি অ্যাকাউন্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রাইমারি কন্ট্রোল ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ পরীক্ষা করে দেখছে নতুন এই প্যারেন্টাল টুলগুলো বিদ্যমান অ্যাকাউন্ট সেটিংয়ের সঙ্গে কীভাবে সহজ ও মসৃণভাবে যুক্ত করা যায়। ইতিমধ্যে এর ইন্টারফেস আরও সহজ ও ব্যবহার বান্ধব করে তোলা হচ্ছে, যাতে অভিভাবকরা খুব সহজেই সেকেন্ডারি অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন। ফিচারটি চালু হলে অভিভাবকরা সন্তানের বয়স অনুযায়ী নিরাপদ সেটিংস নিশ্চিত করতে পারবেন, যা তাদের অনলাইন নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে। এবার খেলার খবর। বার্সেলোনার উজ্জ্বল তরুণ লামিনে ইয়ামাল আবারও ইতিহাস রচনা করেছেন। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিরুদ্ধে 1 গোল ও 1 অ্যাসিস্ট করে 18 বছর বয়সী এই তারকা একাধিক রেকর্ড গড়ে দিয়েছেন। তার দারুণ পারফরম্যান্সের কারণে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে 8 থেকে সরাসরি শেষ 16তে জায়গা নিশ্চিত করেছে। ইয়ামাল 18 বছর 199 দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে 8 গোল করার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছেন। এই কীর্তি গড়ে তিনি ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে দিয়েছেন। তিনি আগে 18 বছর 302 দিনে এই রেকর্ডটি করেছিলেন। এর আগে গত মৌসুমে 17 বছর 291 দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করে ইতিহাস গড়েছিলেন ইয়ামাল। কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্টের মাধ্যমে তিনি চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে 3 বার গোল ও অ্যাসিস্ট করার রেকর্ডও এমবাপ্পের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন। এই মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে 28 ম্যাচের ইয়ামালের গোল ও অ্যাসিস্টের সংখ্যা এখন 13 করে, যা তার বয়সের জন্য অত্যন্ত উজ্জ্বল পরিসংখ্যান। বার্সেলোনার এই জয় তাদের ট্রফি জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী করেছে এবং শেষ 16 পথে বড় আত্মবিশ্বাস জুগিয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।